আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট। ইউরোপীয় ফুটবলের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো সিটিকে নিয়ে, কথা বলবো হচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে নিয়ে, এবং কথা বলবো যে ফিফা দা বেস্ট পুরস্কার, এবং লাস্ট কথা বলবো হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে নির্বাচন সেই বিষয় নিয়ে। সো চলেন শুরু করি আজকের স্পেশাল এপিসোড। সো আশা করি সবাই ভালো আছো, এবং যারা যারা ফুটবলের খোঁজ খবর রাখো তারা তো অবশ্যই বর্তমান ইউরোপে কি হচ্ছে না হচ্ছে সবগুলোই খোঁজ খবর জানো। তারপরও আমি তোমাদের সাথে একটু বিষয়গুলো রিকমেন্ড করতে চাই, তোমাদের সাথে একটু কানেক্ট হতে চাই, যেন বিষয়গুলো আরো ভালো তোমাদের ভিতরে আসলে অ্যাডাস্ট হয়ে যায়। সো প্রথম থেকে চলে যাই আসলে ম্যানচেস্টার সিটির দিকে। দেখো, পেপ গার্দিওলা অন্যতম সেরা একটা কোচ, এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু রিসেন্ট টাইমে তার ক্লাব ম্যানচেস্টার সিটির বর্তমান যে ডিসব্যালেন্স, এবং এই ডিসব্যালেন্সের মূল কারণটা হচ্ছে তাদের মিডফিল্ডে কোনো রকম কিছুই নাই। এক কথায় ছন্ন ছাড়া চূড়াবালি মিডফিল্ড, চূড়াবালি মিডফিল্ড নিয়ে তারা আগাইতে পারতেছে না। এক রোদ্রিগে পাচ্ছে না, তারপরে হচ্ছে কেভিন ডিব্রুইনা ইনজুরি, ফর্মহীন, সবকিছু মিলে ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা একটা বড় ফাপড়ে পড়ে গেছে। এই ফাপড় থেকে সে কোনোভাবে বের হতে পারতো না, ছোট হোক বড় দল হোক প্রত্যেকটা দলের কাছে সে কি করতেছে, আকাশ ভরা তারা হয়ে যাচ্ছে। সো এই অবস্থাতে পেপ গার্দিওলা খুব প্রেশার নিত, এবং সে প্রেস কনফারেন্সে নিজে বলছে যে সকল দোষ আমি মি বস, সকল দোষ হচ্ছে আমার, আমি ম্যানচেস্টার সিটিকে আসলে লাগাইতে পারতেছি না, দোষ সব আমার। সে নিজের দোষটা নিজের ঘাড়ে আসলে নিয়ে নিছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিটি আদৌ কি পেপ গার্দিওলাকে মানে হচ্ছে বহিষ্কার করবে কিনা বা স্যাক করবে কিনা, এই সাহস ম্যানচেস্টার সিটির কর্তৃপক্ষ নাই। সো পেপকে স্যাক করার সুযোগ নেই। যদি পেপের জায়গায় অন্য কোনো কোচ হতো, অবশ্যই এতদিনে স্যাক করে আর একটা কোচ চলে আসতো। সেই কোচ যদি এমন পারফরমেন্স করতো তাকেও কিন্তু স্যাক করে দেওয়া হতো। সো পেপকে স্যাক করার সুযোগ নাই। চলেন কথা বলি বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা বর্তমান সময়ে এমন একটা ক্লাব, আপস এন্ড ডাউনস এর ভিতরে যাচ্ছে, এবং তাদের পারফরমেন্সে কোন রকম কোন ধারাবাহিকতা নাই। এক কথা যদি ইংরেজিতে বলি, রিদম নাই। কারণ কি, আমরা যদি চ্যাম্পিয়ন লিগে দুর্দান্ত খেলতেছে, বা লা লিগাতে এমন ছোট ছোট দলের সাথে তারা হারতেছে, যেটা কোনোভাবেই কাম্য না। লাস্ট ম্যাচ দেখলাম লেগানেসের সাথে তারা হেরে গেছে, এবং হোম গ্রাউন্ডে। এটা খুবই হতাশার। পাশাপাশি তাদের পারফর্মার, বিশেষ করে লামিন ইয়ামাল, সেই ইনজুরিতে পড়ে গেছে, এবং বার্সেলোনার সবচেয়ে সেরা তারকা, এবং যাকে ঘিরেই বার্সেলোনার সব প্ল্যানগুলো তৈরি হয়, সেই লামিন ইয়ামাল ইনজুরি। সো লামিন ইয়ামাল যেহেতু ইনজুরি, হান্সি ফ্লিক্সের মাথায় একদম পুরো বাস পড়ছে, এবং সে কিভাবে আসলে প্ল্যান সাজাবে, নেক্সটে চ্যাম্পিয়ন লিগ খেলবে, ওভারঅল মিলে বার্সেলোনা তালমাটাল অবস্থা। এবং তাদের সবচেয়ে বুড়ো হাড্ডি রবার্ট লেভানডস্কিও ফর্মে নাই। সে গোল করে এমন ম্যাচে যে সেখানে 3-4টা করে ফেলে, যখন দরকার তখন লেভানডস্কিকে হেরিকেন দিয়ে আপনি খুঁজে পাবেন না। সো একটা তাল মাতাল অবস্থা চলতেছে বার্সেলোনাতে। চলেন এবার চলে যায় আমাদের তাদের পরবর্তী শহর রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থাও বার্সেলোনার মতো, তবে রিয়াল মাদ্রিদের অবস্থাটা খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে। প্লেয়াররা সব ইনজুরিতে, সবাই হাসপাতালে অবস্থা, এবং যেখানে ডিফেন্স মিডফিল্ড থেকে শুরু করে সবাই ইনজুরি থাকে, তখন একটা কোচ কিভাবে একটা টিমটাকে সামলাইতে পারে, তারপরেও সব জায়গায় ব্যালেন্স করে যাচ্ছে পেপ আমাদের কার্লো আনচেলত্তি। তবে আমরা জানি যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স দরকার, সেন্টার ডিফেন্স দরকার, রাইট ব্যাক দরকার, কিন্তু গতকালকে একটা নিউজ দেখলাম যে তারা লেফট ব্যাক হিসেবে একটা প্লেয়ারকে কিনতে চাই। সে প্লেয়ারটার নাম হচ্ছে লামিনী ফাতি, এবং সে খেলে হচ্ছে আপনার লেগানেসে। সো তার উপরে তাদের হচ্ছে একটা টার্গেট, যেহেতু লেফট ব্যাকে আমাদের হয়তোবা মেন্ডিকে সেল করে দিবে, সেখানে আছে ফ্রাঙ্ক গার্সিয়া, তার সাথে হয়তোবা শেয়ার করবে লামিনী ফাতি। সো রিয়াল মাদ্রিদের অবস্থা ঠিক হয়ে যাবে। জানুয়ারি ট্রান্সফারে আরো বড় বড় নাম আমরা দেখতে পারবো। আশা করি পেপ আমাদের কার্লো আনচেলত্তি এবং পাপা পেরেজ সবগুলো সেটেলমেন্ট করে ফেলবে। এটা হচ্ছে আমাদের আসলে রিয়াল মাদ্রিদ ফ্যানদের আসলে ভরসা এবং বিশ্বাসের জায়গা। এখন আসি ফিফা দা বেস্ট। আজকে রাত্রে আসলে ফিফা দা বেস্ট এর নাম ঘোষণা করবে কাতারের দোয়াতে, এবং এখানে সবচেয়ে প্রবাবলি যে নামটা উঠে আসতেছে সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, এবং আকাশে বাতাসে শোনা যাচ্ছে, এবং এসআই নামক একটা আসলে বড় ওয়েবসাইট তারা কিন্তু প্রকাশ করছে যে ভিনিসিয়াস জুনিয়রকে আসলে গতবার ব্যালন ড'রে তাকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয় নাই, এবং সে সম্মান সে প্রাপ্ত ছিল, সেখানে রদ্রিকে দেওয়া হয়েছে। বাট ভিনিসিয়াস জুনিয়র লাস্ট ইয়ার যদি দেখেন,
গত বছরের আগস্ট থেকে, অর্থাৎ 23 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে যে পারফরমেন্স থাকে সেটা বিবেচনা করা হয়। এবং এই সময়ের ভিতরে ভিনিসিয়াস জুনিয়র এমন এমন কিছু অর্জন করছে যেটা আসলে তার ধারে কাছে কেউ ছিল না। শুধুমাত্র রোদ্রি একটা ইউরো ছাড়া কিছু জিততে পারে নাই, বাট ভিনিসিয়াসকে সেখানে ঠকানো হয়েছে বা রুবেরি হয়েছে, একটা বড় ডাকাতি হয়েছে ব্যালন ড'র। সো এইবার তাকে ঠকাতে চায় না এবং এই ফিফা দ্য বেস্ট ভিনিসিয়াস জুনিয়রে পেতে যাচ্ছে, এটা কনফার্ম। এখন আসেন লেটেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ, যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের বর্তমান যিনি চেয়ারম্যান বা আপনি যদি বলেন যে আসলে সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ আছে, বাট আগামী মার্চ মাসে ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে এবং সেখানে সবচেয়ে বড় ক্যান্ডিডেট হচ্ছে তার রোনাল্ডো নাজারিও। সো রোনাল্ডো নাজারিও ব্রাজিল ফুটবল সিস্টেমটাকে চেঞ্জ করতে চায়। তার অনেক আগে থেকে চিন্তা ভাবনা, যেহেতু সে লিজেন্ড অবস্থায়, ফুটবলার অবস্থায় ব্রাজিলকে বিশ্বকাপে এনে দিছে, তারপর থেকে কিন্তু ব্রাজিলের অবস্থা খুবই শোচনীয়। বাট সে চাই ব্রাজিলের বর্তমান ফুটবল কাঠামোটাকে চেঞ্জ করতে, ব্রাজিল যে সাম্বা, ব্রাজিল শৈল্পিক ফুটবলার ফেরত আসতে, যার কারণে তার এই উদ্যোগটা। এবং এই উদ্যোগে আসলে আমরা সবাই যারা ব্রাজিল ফ্যান, শুধু না ফুটবল ফ্যানরাও রিয়াল ব্রাজিলকে নিয়ে আসলে অনেক চিন্তা ভাবনা করতেছে। এবং রোনাল্ডো নাজারিও যদি এই জায়গাটায় আসে, অবশ্যই সেখানে কিন্তু ব্রাজিল ফুটবলের আমূল পরিবর্তন আসবে। তবে খুব একটা যে সহজ হবে বিষয়টা কিন্তু এমন না, কারণ ফুটবলের জনপ্রিয়তা এক জিনিস, রাজনৈতিক জনপ্রিয়তা কিন্তু আর একটা জিনিস। এডনাল্ডো রদ্রিগেজ রাজনৈতিক ব্যক্তিত্ব, সো রোনাল্ডোর এখানে পাস করতে গেলে অনেক চ্যালেঞ্জ আছে। তারপরেও সে হোপফুলি সে অবশ্যই চিন্তা ভাবনা করে মাঠে নামছে। তো আশা করি সে আসলে ফেল করার সম্ভাবনাটা কম, আমরা দেখতে পারতেছি। তারপরে নির্বাচনের উপর ডিপেন্ড করতেছে। সো এটা হচ্ছে গত সপ্তাহে যদি দেখি বা ইউরোপের বর্তমান টপ নিউজ গুলো। সো আপাতত আলোচনা এতটুকুই। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ফুটবলের সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার পেজ ফলো করেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও আসসালামু আলাইকুম।